যখন আমরা লিডারের দিকে তাকাই, আমি কিন্তু আমার লিডারের মধ্যে এক ধরনের, আমি যাকে লিডার মানতে চাই, ভাবতে চাই, আমি তার মধ্যে এক ধরনের দৃঢ়তা, তার মধ্যে এক ধরনের অন্যের মুখাপেক্ষী না হওয়া, এরকম একটি লিডার আমি চাই। এখন তিনি যদি বলেন যে আমার দেশে যাওয়াটা অন্য অনেক কিছুর উপর নির্ভর করে, আমার একা সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এমন কথা যিনি বলেন, তিনি যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসবেন তখন উনি বলবেন যে সিদ্ধান্ত আমাকে নিতে হচ্ছে, কারণ আমার সেই সিদ্ধান্ত আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না, আমার দলের উপর নির্ভর করে না, অদৃশ্য কোনো একটা শক্তির উপর নির্ভর করে। তো অদৃশ্য শক্তির কাছে যিনি বাধা পড়ে আছেন, তেমন লোক তো জাতিকে আপনার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না। এটা শুনতে খুব খারাপ শোনা যায়, বলতে আমারও খুব কষ্ট হচ্ছে, কারণ আমার কাছে আর বিকল্প কেউ নাই। কিন্তু আমি অন্য যাদেরকে, তাদের কিন্তু আমি তার বিকল্প ভাবি না। আমি যাকে বিকল্পহীন মনে করি তার মধ্যে যখন এই দুর্বলতাটা দেখি তখন কিন্তু আমি কষ্ট পাই। কাজেই এই জিনিসটা ভালো না। পৃথিবীর কোনো দেশ তার সরকার প্রধানের জন্য এই বৈশিষ্ট্যটাকে কামনা করে না। এখন যারা ওনার দলের লোক, সমস্যাটা কোথায় জানেন? আমরা এমন একটা রাজনীতির সঙ্গে থাকি, শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন করার কেউ সাহস রাখে না, সাহসই পায় না। তারেক রহমান কেন আসে না, বলে কেন উনি আসেন না, এই প্রশ্ন আমি মাসুদ কামাল করতেছি আরও 1 বছর আগের থেকে। আমি বলতেছি বিএনপির লিডার যখনই বলি আমি, তখন আমার পাশে কোনো বিএনপির লিডার থাকে। আমি তাকে বলি আপনি বলেন কেন আসে না, আপনি দল বলুন কেন আসে না। নিরাপত্তার জন্য আসছে না, কেউ বলেন, এর বলে নাই, কেউ বলে নাই। না এটি বলেছেন রুমিন ফারহানা আমার অনুষ্ঠানে এসে বলেছেন যে নিরাপত্তা, উনি স্পেসিফিক্যালি বলেছেন যে নিরাপত্তার, রুমিন ফারহানার কথা বলছি। রুমিন ফারহানা নিজে বলেছেন, তারেক রহমান তো বলেছেন রুমিন ফারহানা বলেন নিরাপত্তার জন্য আসে না। তখন আমি ছিলাম না অনুষ্ঠানে, থাকলে আমি তাকে কাউন্টার প্রশ্ন করতাম, উনি যে নিরাপত্তার জন্য আসেন না, এটা আপনাকে কে বললো? আপনি ভেবে বলেছেন? আপনার ভাবনার উৎসটা কি আমি জানতে চাইবো না? যদি নিরাপত্তার উৎস, যদি নিরাপত্তাহীনতার উৎস যদি জাহাঙ্গীর আলম চৌধুরী হয়, আমি ওনাকে প্রশ্ন করবো আপনি কেন নিরাপত্তা দিতে পারছেন না? ভাই, একটা লেজ ধরে ধরে প্রতি অগ্রসর হবেন। কে, হু ইজ দ্য ভিলেন? এখানে কোনো ভিলেনকে কেউ দেখাতে পারছে না। যখন আপনি ভিলেনকে দেখাতে না পারবেন, তখন বুঝতে হবে ভিলেন আপনি নিজেই, আপনার ভেতরেই সমস্যা আছে। এটা কিন্তু বড়, আমি বললাম তো, এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে। এখানে আমার হাতে কোনো বিকল্প নাই। এত কিছুর পরেও তারেক রহমান ছাড়া আমার কাছে কোনো বিকল্প নাই এখন। কিন্তু আমার যে বিকল্পহীন নেতৃত্ব, তার মাঝে যখন আমি দুর্বলতা পাই, তখন আমি হতাশ হই। তো আমাকে তো হতাশ করার অধিকার ওনাকে কেউ দেয় নাই। উনি আমাকে, আমি নেতার চেহারা দেখলে আমি আশাবাদী হব, আমি আশাবাদী হতে পারছি না কেন? কেউ বলতে পারছে না কেন? উনি যে ব্যাখ্যাটা দিছে, এবং বিএনপির নেতারা বারবার করে বিভিন্ন ধরনের ডেট দিয়েছে, কিছু বলে না ভাই, তারা জানা না কিছু, কেমনে বলবে? তারা বলেছেন নভেম্বরে আসবেন, তফসিল ঘোষণার পর আসবেন, শীঘ্রই আসবেন। বিএনপি নেতারা কেউ তো জিজ্ঞাসা করেন, আমি শিওর বিএনপি নেতারা কেউ তাকে জিজ্ঞাসাও করে না। এরা এতই মেরুদণ্ড সম্পন্ন, তারা জিজ্ঞাসা করতে ভয় পায়। এই নেতৃত্ব দিয়ে আমি কি করবো? এরা দেশ চালাবে কেমন? আপনার কি ধারণা যে বিএনপি জানে না যে তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না? বিএনপি নেতারা কেউ জানে না, এবং তারা কেউ তারেক রহমানকে প্রশ্ন করার সাহস পায় না যে আপনি কেন আসবেন না, অথবা তারা এটাও বলতে পারে না আমরা এই প্রশ্নের কি জবাব দিব, বলে দেন। তারা এটাও বলার সাহস পায় না। এখন যখন ওনারা বলছেন যে ডিসেম্বরে আসবেন, আপনি কি সেটার উপর ভরসা রাখতে পারছেন? যে আমি কোনো কিছুর উপর ভরসা রাখতে পারি না। আমি কেমন ভরসা রাখবো? আমি যে ভরসা রাখবো, আমার ভরসার ভিত্তিটা কি আপনি আমাকে দেখাই দেন, যে এই ঘটনার উপর ভিত্তি করে আপনি ভরসা করেন। আমার কোনো ভিত্তি নাই। শুনেন, আওয়ামী লীগ একটা বিষয় না রসিকতা করতো, আওয়ামী লীগ খুব গালমন্দ করতাম, আমি করতাম। যেটা আপনি কী বলেন, মানুষকে হাসি তামসা করেন, সেটা কী রসিকতা? ঈদের পরে আন্দোলন করব বলতো না জিনিসটা। এখন ওই রসিকতা দেখে সত্য হচ্ছে, এটা কেন হবে ভাই? আমার কথা হলো জানেন, শুনে একটা কথা বলি আপনাকে, এটা আমি বহুবার বলি, ভূত কিন্তু রাতের বেলা আসে, প্রখর সূর্যালোকে কোনো ভূত আসে না। রাতের বেলা কী কারণ আসে? তোমার মানুষের দৃষ্টি থাকে অস্পষ্ট, মানুষ দেখতে পায় না। মানুষ যেটা জানতে না পারে, দেখতে না পারে, সেখান থেকে কিন্তু ভূতের জন্ম হয়। ভূতের কী চেহারা কেউ জানে না, এক একজন এক এক রকম আঁকে। কেন? দেখা যায় না। তো এখানে যখন আমি দেখতে না পাই, বুঝতে না পাই, আমি যখন লজিক্যালি এক্সপ্লেন করতে না পারি, তখন আমার মধ্যে কিন্তু নানা ধরনের সন্দেহ ডালপালা
গজে ওঠে এবং সন্দেহের ধর্মে হলো এটা যে প্রতিদিন আপনাকে আরো আরো অনেক অনেক ডালপালা উপহার দিবে। এর কোনোটাই আমার জন্য স্বস্তিকর নয়। আমি দেখতে পাবো কোনো বিএনপি আমাকে দেখাবে, বিএনপি যদি আমার ভোট চায় বিএনপি আমাকে দেখাবে। আর বিএনপি যারা করে তারা নমিনেশন না পালেও বিএনপি করবে, কারণ তারা বিএনপির সঙ্গে পার্ট অফ বিএনপি। আমি তো পার্ট অফ বিএনপি না, আমি দেশের জনগণ। আমি দেখতে চাই যে আমার যিনি নেতা হবেন, আমার দেশ যিনি শাসন করবেন, তিনি আমার কাছে ট্রান্সপারেন্ট থাকবেন, তার প্রত্যেকটা কর্মকাণ্ড আমি বুঝতে পারবো। তিনি আমাকে বোঝাবেন যে আমি এই কাজটা এই জন্য করেছি, অতএব তুমি আমার উপর আস্থা রাখো। উনি উনি যত কিছুই করেন না, ওনার দল ওনার উপর আস্থা হারাবে না, কারণ ওনার দলে চাইবেন। আমি তো আস্থা হারাতে পারি, আমি যে কোনো সময় যে কোনো লোকের উপর আস্থা হারাতে পারি, কারণ কারোর প্রতি আমার কোনো কমিটমেন্ট নাই। আমি জানতে চাই আমার নেতা আমার প্রতি কমিটেড কিনা। আমার কমিটেড হওয়ার দরকার নাই ভাই, আমি তো ভোট দেবো, উনি আমাদের ভোট চাচ্ছেন, তা আমি ভোট তো তাকেই দেবো যাকে আমি বুঝি, যাই যে আমার কাছে রহস্যময় পুরুষ, তাকে আমি ভোট দেবো কেন? আমি তো রহস্যের মধ্যে ঢুকবো না। আমার কি ঠেকা পড়ছে ভাই? আমার কোনো ঠেকা নাই। এবং এরকম আমার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেটা তো ভালো খবর না। ট্যাগিংগুলো যেমন এখন অনেক বেশি হচ্ছে, সেরকম আমরা দেখি যে অমুক দেশের এজেন্ট তমুক দেশের এজেন্ট, সেই রকম ট্যাগিংও কিন্তু অনেক বেশি হচ্ছে। আপনাকে গত কিছুদিন টক শোতে দেখা যায়নি, কিন্তু ফেসবুকের মাধ্যমে আমি জানলাম যে আপনি যে দেশের এজেন্ট সেই দেশে পেমেন্ট আনতে গিয়েছেন। এ বিষয়ে আপনি যে দেশে গিয়েছিলেন সেই দেশের ছবি দিয়ে, আপনার ব্যক্তিগত ভ্রমণের ছবি দিয়ে সেটি বলা হয়েছে যে উনি যে দেশের এজেন্ট সেখানে উনি পেমেন্ট আনতে গিয়েছেন। ফেসবুকে একজন ইউটিউবার, আমি নাম না বলি এখানে, নাম বলেন, আমি নাম না বলি, আমার ধারণা আপনি নাম জানেন। আমি নাম জানি, কিন্তু আপনি বলেন না, আপনি বলতে লজ্জা পাচ্ছেন কেন? না, আমি লজ্জা পাচ্ছি না। পিনাকি ভট্টাচার্য দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য, পিনাকি ভট্টাচার্য কোথায় থাকে? ফ্রান্সে থাকে। ফ্রান্সে কিভাবে গেল? ইন্ডিয়া থেকে গেছে। ইন্ডিয়া কিভাবে গেল? এখান থেকে চোরাই পথে গেছে। তো চোরাই পথে ইন্ডিয়া গেলো, তার কোনো ইমিগ্রেশন সিল ছিল? সিল ছিল না। তো সিল না থাকলে ইন্ডিয়া থেকে পার হয়ে ব্যাংকক কিভাবে গেল? তার মানে ইন্ডিয়ার কোনো এজেন্সি তাকে হেল্প করছে। তার মানে ইন্ডিয়ায় তার প্রচুর লোকজন আছে, কে কোথায় যায় না যায় সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে। আমাকে বুঝতে পারছে। হ্যাঁ, আমি এখন কাহিনী বলি। আমি ইন্ডিয়ায় গিয়েছি, আমার ছেলে সেখানে পড়ে, দার্জিলিং আমার ছেলে পড়ে, তাও আজকে 3-4 বছর আগের থেকে। ঠিক আছে, ছেলের পরীক্ষা শেষ, তাকে আনতে ছেলের মা বাবা গেছে। যাওয়ার পর আমার ওয়াইফ বলছে আমি একটু আজমির দেখে যাবো। আজমির সে যাবে, আজমির তারপর নিয়ত ছিল, গেছি না। এখন আমার কোশ্চেনটা হলো কি, আমি কখন বাথরুমে যাব সেটাও কি ওর কাছে বলে যেতে হবে? ওকে ওকে ও দেশে আসুক না, ও তো এই দেশের সার্বক্ষণিক একটা আওড়া লাগানোর তালে আছে। আজকে সে বিএনপির গাইলায়, কালকে এনসিপির গাইলায়, পরশুদিন ডক্টর ইউনূসকে গাইলায়, আর ওর তো আর অন্য ওর ফ্যামিলি কাহিনী আর না বললাম, ওখানে গাইলারের কেউ নাই। এগুলো বলে তবে লাভ নাই। কে কি বললো না বলতে কিছু যায় আসে না আমার। আমি একজন আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার কয়েকদিন আগে, আমি যাওয়ার কয়েকদিন আগে খলিল সাহেব গেছে, খলিল সাহেব গেছেন ওই দেশে, এবং খলিল সাহেব নির্ধারিত দিনের একদিন আগে গেছে। কেন একদিন আগে গেল কেন? টাকা আনতে গেছে, টাকা আনতে গেছিল খলিল সাহেব। তো ভাই এইগুলো হলো কি, শুনেন, আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন অনেক কুকুর আপনার দেখে ঘেউ ঘেউ করবে। আপনাকে প্রত্যেকের কাছে যায় বলবেন ভাই তুমি কেন ঘেউ ঘেউ করতেছো? আপনি বলবেন? বলবেন না আপনি। আমি কিন্তু উত্তেজিত, কিন্তু কে কি বললো না বললো, আমি ভাই রাস্তার কুকুরকে বদার করি না, সিম্পল আমার কাছে। কিন্তু এই ধরনের ট্যাগিং এর রাজনীতির সামনে আপনাকে হয়তো তিনি বিব্রত করতে পারছেন না, বা আপনাকে হয়তো আমাকে রাগান্বিত করতে পারছেন, কিন্তু আরো অনেক মানুষ তো আছেন যে যাদেরকে এই যে ওই দিন গুজার গেছে না, ওইটা এক সময় ছিল। রাজনৈতিক বিতর্কের সাথে রাজনৈতিক বিতর্ক, ন্যারেটিভের সাথে কাউন্টার ন্যারেটিভ আসবে, কিন্তু এই ধরনের যে নাস্তিক, মুরতাদ বা হচ্ছে অমুক দেশের দালাল, এই ধরনের ট্যাগিং গুলো সাম্প্রতিক সময়ে অনেক বেশি বেড়ে গেছে। এই ট্যাগিং গুলো যখন ছিল ওনার দ্বারা অনেক কিছু হইতো, উনি এবং ওনার আরেক সাংঘাত আছে আমেরিকাতে, এরা মিলে আগে অনেক কিছু করতো। এখন এদেরটাকে পিঁপড়া নড়ে না। এরা একবার বলছিল না সিবি ভাঙবে, কেউ গেছিল? যায় নাই। একদিন বলছিল না আরবিতে কু হচ্ছে, সবাই রাস্তায় নামেন, এটা পিপিলিকেও নামে না। 32 নাম্বার ভাঙতে অনেকে চলে গিয়েছিলেন, আগের বার গেছিল, ওই তো তখন গেছিল, এখন তো আর যায় না। এখন পাবলিকে বুঝে ফেলেছে ওদের অন্য ধান্দা আছে। এই সময় ধান্দাবাজ দেবে, দেশ চলবে না। ওরা আছে দেশে একটা আওড়া লাগাইয়া অন্য কোনো দেশের সুবিধা করার জন্য, ওদের ধান্দা হলো এইটা। বিশেষ বিশেষ দলকে, এই যে ইলিয়াস হোসেন একজন, মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে, আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মের বুঝে জিজ্ঞাসা করেন তো,
এইভাবে কথা বলার পর তার ভিতরে কী ধারণা হয়, যা তা বলতেছে যার তার সম্পর্কে। তো এগুলি কি আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা সময় সাংবাদিকও ছিল ইলিয়াস। যে কথা বলে লাভ আছে নাকি? আসে না কেন দেশে? এত বড় বিপ্লবী তারা চেগুয়ে ভাড়া হয়ে গেছে, আসে না কেন দেশে? আসুক, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি, আমার সঙ্গে বসুক, ইলিয়াস বসুক, পিনাকি বসুক, দুইজনে একসঙ্গে বসুক, ওপেন চ্যালেঞ্জ আমার, বসুক আমার সঙ্গে, দেখেন তারা লজিক দিয়ে পারে কিনা। এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিশ পাঠাইছিল, উকিল নোটিশ আমাকে পাঠাইছিল এই ধানমন্ডি এক ল ফার্ম দেওয়া, ওই নোটিশ আমি ফালাই দিছি। কী হচ্ছে আবার? ওগুলো আমি গুনি নাকি রে ভাই? শেখ হাসিনার গুনি নাই, আর কোথেকে এগুলি আইছে? এই দেশে বসে আমি শেখ হাসিনার বিরোধিতা করছি, আপনার অনুষ্ঠানে বসে করছি, কী হয়েছে? ও কি করে? দূরে বসে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে, আসুক না এখানে। জি, মাহমুদা হাবিবা, আপনার কাছে যেতে চাই, এই ট্যাগিং এর রাজনীতি নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে, আপনি কিছু বলতে চান। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে প্রথম আলোর যে জরিপ দিয়ে আমরা কথা শুরু করেছিলাম, সেই জরিপে একটি বিষয় এসেছে, সেটি হচ্ছে যে রাজনীতিতে ধর্মভিত্তিক দলের প্রভাব বেড়েছে বলে মনে করছেন ৭৪% মানুষ, আর ৬৫% মানুষ মনে করেন যে দেশে ইসলামী আইন প্রবর্তন করলে ফল ভালো হবে। আপনি তো জানেন যে ৮টি ইসলামপন্থী দল জামায়াত সহ তারা এক ধরনের বলছে যে তারা এক বাক্সে ভোট নেবেন এবং তারা বিভাগীয় সমাবেশ করছে এবং সেখানে ইসলামী রাষ্ট্র গঠনের অঙ্গীকার করছে। বিএনপি কি কিছুটা? এখানে আমি একটু ট্যাগিং এর রাজনীতি নিয়ে একটা কথাই বলতে চাই যে কোনো একটা সময় আমরা দীর্ঘ ১৭-১৮ বছর ওটা শুনেছি যে সরকারের পছন্দের বাইরে তৎকালীন যে মানে মাফিয়া বললে তো আসলে ওদেরকে ছোট করা হয়, যাই হোক, তাদের বিরুদ্ধে যা মানে যেইটা তাদের বিরুদ্ধে যাবে সেটাই ট্যাগিং, সেটাই দেশ বিরোধী, সেটাই মানে জাতি বিরোধী, সেটাই আপনার দেশের জন্য ঝুঁকি। এই জিনিসটা ৫ই আগস্টের পরে সমস্যা কি দাঁড়িয়েছে জানেন? প্রত্যেকের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে। এই যে আপনি যাদের কথা বলছেন, বিএনপির সিনিয়র এমন কোনো নেতা আছে যে তাদের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে? সালাউদ্দিন আহমেদের গুম থাকা নিয়ে প্রথম যেই মানে ভয়ঙ্কর রকম প্রোপাগান্ডা তো ওখান থেকেই শুরু হলো, একটা অপরাধকে কতখানি হালকা করা যায়। কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সম্মানিত মহাসচিব, কাউকে তারা বাদ দেয়নি। এই ট্যাগিংয়ের রাজনীতিটার একটা কিন্তু কারণ তারাও আপনার প্রতি কথাতে আপনি যদি খালি একমত না হন, আমি তো দ্বিমত হতেই পারি দোলা আপনার সাথে, আমার সাথে ফরিদ দ্বিমত হতে পারেন, মাসুদ কামাল ভাই হতে পারেন, এখানে স্টুডিওতে যারা উপস্থিত আছেন প্রত্যেকের ভিন্ন মত থাকতেই পারে। তার মানে কি সাথে সাথে আপনি ভারতপন্থী, অমুকপন্থী, তমুকপন্থী, এই যে বা রাশিয়াপন্থী বা আমেরিকাপন্থী, এই যে আপনার সিলেক্টিভ এই যে মানে বেছে বেছে কাফের মানে হত্যাযোগ্য করে তোলা, যে একটা জাহিদের সাথে তো একটা টকশোতে কাফেরই বোধহয় কেউ কোনো একজন বক্তা বলে ফেলেছিলেন। এটা হচ্ছে একেবারে অত্যন্ত গর্হিত টেন্ডেন্সি, বিশেষ করে বাংলাদেশে যখন মবক্রেসি একটা মানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি যে ব্যক্তিগত জীবনের বিভিন্ন এবং আপনি যেটা বলছেন উনি ইন্ডিয়া যাবেন না, উনি পাকিস্তান যাবেন না, উনি ইউক্রেন যাবেন না, উনি রাশিয়া যাবেন, ওনার চয়েস, ওনার টাকায় যাচ্ছে, উনি যেভাবে খুশি যাক, যেখানে খুশি পরিবার নিয়ে যাচ্ছেন। এই জায়গাগুলোতে এইটুক স্পেস, উনি সাংবাদিক হয়েছেন বলে কি ব্যক্তিগত কোনো জায়গা নেই তার? এটা তো আর হতে পারে না। এটা তো একটা অত্যন্ত মানে গুরুতর লঙ্ঘন একটা ব্যক্তি জীবন যাপনের, এইটা তো হতে পারে না। এই জায়গাটায় প্রত্যেককে বুঝতে হবে যে আগামীতে আমার নামে আজকে বলেনি বলে আগামীকালকে বলবে না, তা তো না। এখানে আরেকটা জিনিস আমি এবার আপনি আসেন, আপনি যে সার্ভেটা নিয়ে কথা বলছেন, দেখুন এই সার্ভে একটা ইন্টারেস্টিং পার্ট আছে। 30 সেকেন্ডে আপনাকে বলছি, আপনি আমাকে বারবার বলছিলেন যে 70% লোক চাইছে আওয়ামী লীগ। দেখুন এইটাকে আমি এইভাবে ঘুরিয়ে বলি, 70% লোক চাইছে না, 68.2% লোক চাইছে না যে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে আসুক। রিজনটা আপনাকে বলি, একেবারে ফ্ল্যাট নো দিয়েছে 28.2%, 26% বলেছে যে শাস্তিমূলক ব্যবস্থা এবং দলীয় সংস্কারের পরে, এবং 14% বলেছে ভুল স্বীকারের পরে। আপনি এটাকে সামারাইজ করছেন কিভাবে? আপনি বটম লাইন টানলেন কি? আমি সামারাইজ করছি না, সরি, I am talking about the survey. The people who did the survey and published the report, তারা সামারাইজ করছে যে 70% লোক চাইছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। নো, এটা কিন্তু শর্ত সাপেক্ষে রাজনীতিতে ফিরে আসুক না, তারা বলছে